2005 সালে দক্ষিণ কোরিয়ার এক বধির স্কুলে ঘটে যায় খুবই জঘন্য এবং লোমহর্ষক ঘটনা। সেই স্কুলে কথা বলতে ও শুনতে না পারা শিশুদের উপর চলে প্রিন্সিপাল ও শিক্ষকদের নিষ্ঠুর যৌন নির্যাতন। 2011 সালে সেই বাস্তব ঘটনাকে ঘিরে নির্মিত হয় সাইলেন্স মুভি, যার IMDb রেটিং 8.1 আউট অফ 10। মুভিটি মুক্তির পরপরই কোরিয়ান আইন পরিবর্তন করতে বাধ্য হয় সেই দেশের সরকার। মুভির শুরুতে দেখানো হয় কুয়াশার চাদরে মোড়ানো এক শহর মুজিন। এই শহরেই নতুন চাকরিতে যোগ দিতে এসেছে ইনহো। সে একজন আর্টের শিক্ষক, নতুন নিয়োগ পেয়েছে শহরের এক বধির স্কুলে। তাই আজ সে সিওল শহর থেকে এখানে এসেছে। তার একটা ছোট্ট মেয়ে রয়েছে যাকে সে তার মায়ের কাছে রেখে এসেছে, কারণ তার স্ত্রী প্রায় 1 বছর আগে মারা গিয়েছে। অনেকদিন ধরেই চাকরির খোঁজ করতে করতে শেষ পর্যন্ত সে এই চাকরিটা পেয়েছে। তবে মুজিন শহর যেন তাকে খুব একটা সুন্দরভাবে স্বাগত জানায় না। এই শহরের প্রবেশদ্বারেই তার গাড়ির সাথে ধাক্কা লেগে এক হরিণের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় এক ছোট বাচ্চাকে, যে কুয়াশাচ্ছন্ন এক টানেলের রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে। তবে না, সে তো হেঁটে যাচ্ছে না, সে এসেছে আত্মহত্যা করতে। এত ছোট একটা বাচ্চার মাথায় এত বড় একটা সিদ্ধান্ত কি করে তৈরি হলো, সেটাই আমরা জানতে পারবো একটু পরে। ইনহো তার গাড়িটিকে সারাই করতে একটা গ্যারেজে নিয়ে আসে, আর সেখানেই একজন পিছন থেকে আবারও তার গাড়িটিকে ধাক্কা মারে। এই মেয়েটির নাম ইউজিন। প্রথমে ইউজিন ইনহোর উপর গরম দেখালেও পরে নিজের ভুল বুঝতে পারে। এদিকে ইনহোর গাড়ি এখন একদমই অচল, তাই ইউজিন তাকে লিফট দেয়। রাস্তায় সে জানতে পারে ইউজিন একজন হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার কর্মী। স্কুলে পৌঁছে দিয়ে ইউজিন তাকে তার কার্ড দেয়। মুজিন শহরে এই স্কুল শ্রেষ্ঠ স্কুলের অ্যাওয়ার্ডও পেয়েছে। স্কুলে এসে সে প্রিন্সিপাল লি এর সাথে দেখা করে। প্রিন্সিপাল তাকে এই স্কুলের চিফ লি এর সাথে পরিচয় করিয়ে দেয়, যে এখানকার প্রশাসনিক হেড। তবে ইনহোতে একটু চমকেই যায়, কারণ প্রিন্সিপাল এবং চিফ দুজনেই যমজ ভাই। বাইরে এলে চিফ ইনহোর কাছে স্কুল ফান্ডের জন্য অনেক টাকা ডোনেশন চায়, যা শুনে ইনহোর একটু অবাক লাগলেও এই চাকরিটা খুবই প্রয়োজন তার অসুস্থ মেয়ে এবং বৃদ্ধ মায়ের দেখাশোনার জন্য। ইনহোর কাছে সেই টাকা না থাকায় সে সিওল শহরে তার মাকে ফোন করে টাকার জন্য। তবে তার মা জানিয়ে দেয় এত টাকা তার কাছে নেই। পরের দিন ক্লাসে এসে টেবিলে আপেল রেখে সে সবাইকে তার ছবি আঁকতে দেয়। এর মধ্যেই একটি মেয়ে যার নাম ইয়োন্দো, সে খুব সুন্দর ছবি আঁকে। ইনহো সাইন ল্যাঙ্গুয়েজে তার ছবি আঁকার প্রশংসা করলেও ইয়োন্দো কোনো জবাব দেয় না। পাশেই থাকা আরেকটি মেয়ে যার নাম ইউরি, সে ওই টেবিলে রাখা আপেলটি নিয়ে খেতে শুরু করে। এ সময় মিনসু নামের এক ছেলে ক্লাসে ঢুকে। এত দেরি করে আসার কারণ জিজ্ঞেস করতেই তার মুখে এত আঘাতের চিহ্ন দেখে ইনহো খুবই অবাক হয়ে যায়। এই বিষয়ে স্কুলের শিক্ষক পার্কের কাছে জিজ্ঞেস করলে পার্ক জানায় মিনসুর একমাত্র ভাই কয়েকদিন আগেই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকেই সে এমন করছে। ইনহো বলে শুধু মিনসু নয়, ক্লাসের সব বাচ্চারাই কেমন যেন অদ্ভুত ভাবে থাকে। পার্ক জানায় এটা বধিরদের স্কুল, বাচ্চারা বাকিদের মতো স্বাভাবিক নয়। কিন্তু শিক্ষক পার্কের উত্তরে ইনহো সন্তুষ্ট হয় না, তাই নিজেই কম্পিউটারে সমস্ত বাচ্চাদের ডিটেলস পড়তে শুরু করে। সে দেখতে পায় এখানকার সব বাচ্চারাই খুব দরিদ্র পরিবারের অথবা অনাথ। তবে এদের মধ্যে স্পেশালি তার চোখ পড়ে সেই 3 জনের উপর যাদের সাথে তার কানেকশন তৈরি হয়েছে। ইয়োন্দো যে একজন অনাথ, ইউরি যে একজন মানসিক রোগী, আর সে সবসময় খাবার খেতে থাকে, এবং মিনসু নামের ওই ছেলেটি। স্কুল শেষে বেরোনোর সময় হঠাৎ করেই সে কারো চিৎকারের শব্দ শুনতে পায়, যা বাথরুম থেকে আসছে। চিৎকার শুনে সে বাথরুমের সামনে এসে জিজ্ঞেস করে ভেতরে কেউ আসো নাকি। সাথে সাথেই সেই চিৎকার বন্ধ হয়ে যায়। কৌতূহলের বসে সে বাথরুমে প্রবেশ করতেই যাবে, তবে তখনই গার্ড এসে তাকে বারণ করে, কারণ এটা মেয়েদের বাথরুম, আর বলে এখানকার বাচ্চারা কানে শুনতে না পারার জন্য এমন জোরে জোরে চিৎকার করে, আর এভাবেই তারা মজা পায়। ইনহো বেশি কিছু না বলে সেখান থেকে বাড়ি ফিরে আসে। পরের দিন তার মায়ের পাঠানো টাকা নিয়ে সে প্রিন্সিপালের রুমে আসে ফান্ডের টাকা দিতে। তবে এসে দেখে ওই শহরের পুলিশ ইন্সপেক্টর প্রিন্সিপালের রুমে বসে আছে। আসলে প্রিন্সিপাল ইন্সপেক্টরকে ডেকে ঘুষ দেয় কোনো কারণের জন্য। এদিকে পার্ক মিনসুকে শাস্তি দেওয়ার নামে বেধড়ক মারতে থাকে রাতে হোস্টেল থেকে বেরোনোর জন্য। এতটা মারে যে তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু হয়ে যায়, আর ইনহো এসব দেখেও কিছু করতে পারে না। এই স্কুলের সবকিছুই খুব আজব মনে হচ্ছে। স্কুল শেষে বাড়ি ফেরার সময় সে দেখতে পায় ইউরি উপরের জানালায় বসে আছে। ইনহো ভয় পেয়ে যায় যে ইউরি সেখান থেকে পড়ে যেতে পারে, তাই দৌড়ে এসে সে জানলা থেকে সরিয়ে আনে তাকে। তবে ইউরি এতটা ভয় পেয়ে যায় যে তাকে দেখে সে একদম আটোসাটো হয়ে নিজেকে গুটিয়ে নেয়। ইনহো চলে আসার সময় ইউরি তার কোটটা টেনে ধরে। সে বুঝতে পারে এই শিক্ষক তাকে বাঁচানোর চেষ্টা করছে, আর এরপরেই তাকে একটা দরজার সামনে নিয়ে আসে। ইনহো দেখতে পায় এক মহিলা ইয়োন্দোকে একটি লন্ড্রি মেশিনের মধ্যে দিয়ে শাস্তি দিচ্ছে। এটা দেখে সে ইয়োন্দোকে ছাড়িয়ে নেয়, আর ওই মহিলা জানায় সে স্কুলের হোস্টেল ইনচার্জ ইয়োনজো। স্কুল শেষ হবার পর বাচ্চাদের দায়িত্ব তার উপরেই, তাই ইনহোকে এসব ব্যাপারে নাক গলাতে না করে। তবে ইনহো তাকে হুমকি দেয় যদি আবারও সে বাচ্চাদের সাথে এমন আচরণ করে তাহলে তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। আর ইতিমধ্যে ইয়োন্দো অজ্ঞান হয়ে পড়ে। ইনহো তাকে হসপিটালে অ্যাডমিট করে। ওই মানবাধিকার কর্মী ইউনজোকে কল করে। ইউজিন তার এই অবস্থা দেখে তার মা বাবাকে খবর দিতে চায়, তবে ইনহো জানায় মেয়েটি একজন অনাথ। পরের দিন স্কুলে প্রিন্সিপাল এবং সিবলি ইনহোকে বলে হোস্টেল ইনচার্জ ইউন যা করেছে তার জন্য সে খুবই দুঃখিত, সে ইউনদোর কাছে ক্ষমা চাইবে। ইনহো তাদের কথায় বিশ্বাস করে বলে দেয় যে গতরাতে সে তাকে হসপিটালে অ্যাডমিট করেছে। এরপর ক্লাসে এসে
সে ইউরির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। আর আজ প্রথম সে এই স্কুলের কোনো বাচ্চাকে হাসি মুখে দেখতে পায়। এরপরে ইউজিন তাকে কল করে দেখা করতে বলে, আর দেখা করেই সে জানায় সেই ভয়ানক এবং লোমহর্ষক ঘটনা। প্রিন্সিপাল ইউনধোকে যৌন নির্যাতন করেছে। ইনহো এই কথাটিকে বিশ্বাস করতে চায় না, তবে ইয়ন্দোর লেখা গতরাতের চিঠিটা দেখে সে কেঁপে উঠে। শুধু প্রিন্সিপালই নয়, সিব, লি এবং শিক্ষক পার্ক এই সবকিছুর সাথে জড়িত। ইনহো পুলিশে রিপোর্ট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইউজিন জানায় এতে কোনো লাভ নেই। বাচ্চারা রিপোর্ট করতে গেছিল, তবে ইন্সপেক্টর তাদের ফিরিয়ে দিয়েছে। আর রিপোর্ট করতে যাওয়ার জন্যই স্কুলে তাদেরকে এমন বেধড়ক মারা হচ্ছে। আর হোস্টেল ইনচার্জ ইয়নজো আসলে প্রিন্সিপালের প্রেমিকা। আর এসব শুনে ইনহো ভয় পেয়ে সাথে সাথেই হসপিটালে চলে আসে। তবে দেখতে পায় ইয়ন্দো সেখানে নেই। আসলে ইয়ন্দো আলমারিতে লুকিয়েছিল, কারণ প্রিন্সিপালরা তার খোঁজে হসপিটালে এসেছিল। এই সমস্ত কারণেই ইনহো তাকে স্কুলে নিয়ে যায় না, তাকে হিউম্যান রাইটস সেন্টারে নিয়ে আসে আর ক্যামেরাতে তার সমস্ত ঘটনার রেকর্ড করে, যেখানে ইয়ন্দো তাদেরকে জানায় সেই দিনের ঘটনা। সেই দিন স্কুল শেষে ইউরির সাথে খেলছিল। ইউরি বাথরুমে চলে গেলে অনেক সময় কাটার পরেও যখন ফিরছিল না, সে তাকে খুঁজতে যায়। আর তখনই প্রিন্সিপাল তাকে ডেকে রুমে নিয়ে যায়, যেখানে টিভি অন করাই ছিল। আর টিভিতে চলছিল অশালীন ভিডিও, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর প্রিন্সিপাল তাকে শোয়ার চেষ্টা করে, তবে কোনোভাবে পালিয়ে সে বাথরুমে চলে আসে। কিন্তু প্রিন্সিপাল সেখানেও চলে আসে। সে ভয়ে চিৎকার করতে থাকে, তবে কেউ তাকে সাহায্য করতে আসে না। প্রিন্সিপাল বাথরুমেই তার উপর যৌন নির্যাতন চালায়। ইনহোর মনে পড়ে যায় সেদিনের ঘটনা। যদি সেদিন সে গার্ডের কথা না শুনে সেই বাথরুমে প্রবেশ করত, তাহলে হয়তো তাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারত। এসব বলতে বলতেই ইয়ন্দো কষ্টে, ভয়ে, কান্নায় ভেঙে পড়ে। আর এই সবকিছু শুনেই সেখানে উপস্থিত থাকা ইউরিও কেঁপে ওঠে। তারা বুঝতে পারে শুধু ইয়ন্দো নয়, এই সবকিছু ঘটেছে ইউরির সাথেও। এক বৃষ্টির রাতে প্রিন্সিপাল তাকে রুমে নিয়ে গিয়ে তার সাথেও একই কাজ করেছে। ইউরি প্রচুর কান্না করতে থাকে। ইউজিন তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। তবে এই মর্মান্তিক ঘটনার এখানেই শেষ নয়। ইয়ন্দো ইনহোকে আরো বলে সেই রাতে সে লুডুস আনতে গেছিল ইউরির জন্য। তবে ফেরার সময় সে প্রিন্সিপালের রুমের দিকে গিয়ে দেখতে পায় ইউরির সাথে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা। ভয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে প্রিন্সিপাল তাকে ধরে ফেলে এবং ইশারায় বলে যদি সে এইসব কাউকে বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। এসব মর্মান্তিক ঘটনা শুনে এই ছোট ছোট বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই তারা খুঁজে পায় না। বাড়িতে এসেও ইনহো এই সবকিছু নিয়েই ভাবতে থাকে। ঠিক তখনই সিওল শহর থেকে তার মা এবং মেয়ে চলে আসে, কারণ আজ তার স্ত্রীর মৃত্যুবার্ষিকী। তার মা বলে স্কুল ফান্ডের টাকা জোগাড় করতে সে তার বাড়িটিকে বিক্রি করে ফেলেছে। এখন খুবই ছোট্ট একটা ঘর ভাড়া করে তারা থাকে। তাই ইনহো এই চাকরিটাকে ধরে রাখার জন্য সমস্ত চেষ্টাই যেন করে। প্রিন্সিপালকে খুশি করতে তার মা একটি অর্কিড গাছও নিয়ে এসেছে। এরপর স্ত্রীর মৃত্যুবার্ষিকীর সমস্ত নিয়মনীতি সম্পূর্ণ করে তারা আবার সিউল শহরে চলে যায়। এদিকে ইউজিন স্কুলের এই ঘটনার ব্যাপারে রিপোর্ট করতে স্কুল নিয়ন্ত্রণকারীর অফিসে চলে যায়। তবে তারা প্রিন্সিপালের নাম শুনতেই কোনো সাহায্য করে না। সে কোনো উপায় না পেয়ে পুলিশ ইন্সপেক্টরের কাছেও যায়, তবে ইন্সপেক্টর তো কোনো হেল্প করেই না, বরং উল্টো বলে প্রিন্সিপাল লি একজন সরকার পুরস্কার প্রাপ্ত। এছাড়াও এই শহরে চার্জের বড় পদে রয়েছেন, তিনি এমন কাজ করতেই পারেন না। ইউজিনের কাছে সমস্ত প্রমাণ থাকার পরেও ইন্সপেক্টর তার রিপোর্ট লেখে না। এদিকে ইনহো তার মায়ের কথা মতো নিজের চাকরিটাকে ধরে রাখতে প্রিন্সিপালকে সেই অর্কিড গাছটা উপহার দিতে আসে। তবে দেখতে পায় পার্ক প্রিন্সিপালের সামনেই মিনসুকে বেধড়ক মারছে। সে জানার চেষ্টা করছে ইয়ন্দো এবং ইউরি কোথায় রয়েছে। ইনহো তার মায়ের কথা ভাবতে থাকলেও শেষ অবধি এই অন্যায় সহ্য করতে পারে না। সে ওই অর্কিড গাছের টপ পার্কের মাথায় ছুঁড়ে মারে আর মিনসুকে নিয়ে সোজা হিউম্যান রাইটস সেন্টারে চলে আসে। এই সমস্ত অন্যায়ের মাঝেও তারা যেন ন্যায়ের এক মশাল খুঁজে পায়। এক টিভি চ্যানেল তাদের এই ব্যাপারটিকে ব্রডকাস্ট করার ব্যবস্থা করে। মিনসু কোনো কিছু বলার আগে জানতে চায় সবকিছু বললে সে তার ন্যায় বিচার পাবে তো, অপরাধীদের শাস্তি হবে তো। ইনহো তাকে কথা দেয় অপরাধীরা শাস্তি পাবেই। এরপর মিনসু তার সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার বিবরণ দেয়। মিনসু আর তার ভাইকে নিয়ে শিক্ষক পার্ক একদিন তার বাড়িতে যায়, যেখানে তার ভাইকে গোসল করার বাহানায় পার্ক তার উপর যৌন নির্যাতন করে। মিনসু এই সবকিছু বুঝতে পেরে তাকে বাধা দিলে পার্ক তাকে বেধড়ক মেরে অজ্ঞান করে দেয়। তবে তার ভাই এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ট্রেনের সামনে গিয়ে আত্মহত্যা করে, যা প্রথম দৃশ্যে আমাদের দেখানো হয়েছিল। টিভি চ্যানেলে এইসব নিউজ দেখে পুলিশ প্রিন্সিপাল, পার্ক এবং চিফকে অ্যারেস্ট করে। তারা ইন্সপেক্টরকে বলতে থাকে এত টাকা ঘুষ দেওয়ার পরেও কেন এমন হচ্ছে। ইন্সপেক্টর জানায় ব্যাপারটা এখন ন্যাশনাল লেভেলে চলে গেছে, তাই তাদের যত টাকা আছে, পরমহলে যত পরিস্থিতি আছে, সবকিছুকে লাগিয়ে দিতে একজন ভালো উকিল হায়ার করতে, যে কিনা প্রাক্তন বিচারক ছিল। আসলে কুরিয়ার প্রাক্তন বিচারকরা যদি ওকালতি শুরু করে, তাহলে তাদের প্রথম কেস লড়ার সময় অনেক সুবিধা দেওয়া হয়। যেহেতু প্রিন্সিপাল লি খুবই সম্পদশালী এবং চার্জের বড় পদাধিকারী, তাই তাদের সাপোর্টে অনেক লোকের মিছিল বের হয়। আদালতে প্রিন্সিপালকে বলার সুযোগ দিলেই সেখানে থাকা লোকেরা চেঁচামেচি করতে থাকে। ইউজিন বিচারকদের বলে এটা বধিরদের কেস, এখানে যারা রয়েছে তারা সবাই বধির, তাই তাদের জন্য একজন সাইন ল্যাঙ্গুয়েজ অনুবাদক থাকার প্রয়োজন। তবে বিনা অনুমতিতে কথা বলার জন্য তাকে আদালত থেকে বের করে দেওয়া হয়। ইনহো বাইরে আসতেই প্রিন্সিপাল স্ত্রী তাকে চর মারে, তার গায়ে থুতু ছিটিয়ে বলতে থাকে এত ভালো মানুষটার উপর এমন কেস করার পেছনে তার লক্ষ্য শুধুমাত্র টাকা আদায় করা। ওই মহিলা ইউজিনকেও শয়তানের গোলাম বলে মারতে শুরু
শুরু করে। এরপর ফেরার সময় ইউজিনের অফিসে কিছুদিন থাকার জন্য অনুমতি চায় ইনহো, কারণ তার চাকরিটা চলে গেছে। ইনহোর নিজের ব্যক্তিগত এত অসুবিধা থাকার পরেও সে ন্যায়ের পথটাকেই বেছে নিয়েছে। পরদিন আদালতে একজন অনুবাদকের ব্যবস্থা করা হয়, যার সাহায্যে আদালতে থাকা বধির লোকেরা সমস্ত কিছু বুঝতে পারবে। সাক্ষী হিসাবে আদালতে প্রথমে ওই গার্ডকে ডেকে আনা হয়। গার্ড বলে সে আজ পর্যন্ত প্রিন্সিপাল বা তার যমজ ভাইকে কোনো বাচ্চার সাথে একা কথা বলতে দেখেনি। সে এটাও জানায় সেদিন ইনহো যখন বাথরুমে আওয়াজ শোনার দাবি করেছিল তখন সে বাথরুমে গিয়ে চেক করেছিল, তবে বাথরুমে কেউ ছিল না। ইনহো বুঝে যায় এই গার্ডও স্কুলের পক্ষেই, কারণ সেদিন গার্ড বাথরুম চেক করেনি। তবে ইনহোর উকিল জানায় এই গার্ড আগে যে স্কুলে চাকরি করত সেখান থেকে চুরি করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিল, যার জন্য সে আর কোথাও কাজ করতে পারেনি। তবে এই স্কুলের ফান্ডে টাকা জমা দিয়ে সে ওই চাকরি পেয়েছে। এই চাকরি হারালে সে আর কোথাও কাজ করতে পাবে না জন্যই স্কুলের হয়ে সাক্ষী দিচ্ছে। আর এই কারণেই বিচারক গার্ডের সাক্ষ্য গ্রহণ করেন না। এরপরে সাক্ষী হিসাবে ডাকা হয় ওই লেডি ডক্টরকে, যে ইয়ন্দোর উপর নির্যাতনের রিপোর্ট তৈরি করেছিল। তবে স্কুল পক্ষের উকিল জিজ্ঞেস করলেই ডক্টর জানায় ইয়ন্দোর গোপনাঙ্গে যে ক্ষত রয়েছে তা নির্যাতনের জন্য নয়, অন্য কোনো কারণে হয়েছে। তবে বাচ্চাদের উকিল বিচারককে ওই ডক্টরের প্রথম রিপোর্ট দেয়, যেখানে সে স্পষ্ট লিখেছে যে ওই আঘাত শারীরিক নির্যাতনের জন্যই হয়েছে। বিচারক ডক্টরকে তার রিপোর্ট পাল্টানোর কারণ জিজ্ঞেস করে, তখন ডক্টর বলে সে বুঝতে পারেনি এই ব্যাপারটা এত বড় কেসের সাথে জড়াবে। বিচারক ডক্টরের এমন দ্বিমুখিতার জন্য তার সাক্ষ্য অগ্রাহ্য করে। তবে সবচেয়ে জঘন্য কথা কি জানো, স্কুল পক্ষের ওই উকিল বলে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ওই বাচ্চা মেয়েটি স্বেচ্ছায় প্রিন্সিপালের সাথে এই সবকিছু করেছে। এই সময় ইউজিন ইউরির মুখটা লুকিয়ে নেয়, যাতে এই কথার অনুবাদ সে দেখতে না পারে। আদালতের এই হট্টগোল বাচ্চাদের মানসিকতা খুবই খারাপ করে দেয়। তাই ইনহোরা তাদেরকে নিয়ে সমুদ্র তীরে ঘুরতে আসে। সেখানে ইয়ন্দো তাকে বলে আগে সে তার বাবা মায়ের সাথে এখানে আসতো, আর তখন সে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতো। তবে অ্যাক্সিডেন্টে তার শ্রবণ শক্তি হারানোর পর থেকেই সবকিছু কেমন যেন শান্ত। সে ঢেউ দেখতে পারলেও এখন শুনতে পারে না। ইনহো তাকে বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আমরা চোখ বা কান দিয়ে বুঝি না, আমরা সেটাকে হৃদয় দিয়ে অনুভব করি। যা শুনে ইয়ন্দো খুব খুশি হয়ে যায়। তারা সবাই এখানে অনেক ভালো একটা সময় কাটায়। পরের দিন আদালতে ইউরির সাক্ষ্য নেওয়া হয়। উকিল তাকে জিজ্ঞেস করে এই তিনজনের মধ্যে কে তার উপর নির্যাতন করেছে। ইউরি জানায় সবাই তার উপর অত্যাচার করেছে, একবার নয়, দুবার নয়, বহুবার, অনেকবার অত্যাচার করেছে। প্রতিবার নির্যাতন করার পর প্রিন্সিপাল তাকে 1 টাকা করে দিত চকলেট খাওয়ার জন্য। যখন সে তাদের কথা শুনতো না তখন চিপ তাকে টেবিলের সাথে বেঁধে তার উপর নির্যাতন চালাতো। এই সবকিছু শুনে চিপ চিৎকার করতে থাকলে ইউরি প্রচুর ভয় পেয়ে যায়। রাতে তারা জানতে পারে স্কুল কর্তৃপক্ষ বাচ্চাদের অভিভাবকদের সাথে সেটেলমেন্ট করে কেস বন্ধ করার চেষ্টা করছে। আসলে সেই সময় কোরিয়ার আইনে এমন জঘন্য একটা আইন উপস্থিত ছিল যেখানে 13 বছরের কম কোনো বাচ্চার সাথে শারীরিক নির্যাতন হলে আসামি বাচ্চার অভিভাবকের সাথে সেটেলমেন্ট করে কেস বন্ধ করতে পারত। এই সবকিছু শুনে ইউজিন বলে কোন বাবা মা আছে যে তার বাচ্চা নির্যাতনকারীর সাথে এমন সেটেলমেন্ট করবে। তখন ইনহো জানায় ইয়ন্দো অনাথ, ইউরি এবং মিনসুর বাবা মা মানসিক রোগী, অর্থাৎ তারা এই সেটেলমেন্ট করে নিলে শুধু ইয়ন্দোর উপরেই প্রিন্সিপালের নির্যাতনের কেসটাই বাকি থাকবে। আসলে তারা বুঝে শুনেই এমন বাচ্চাদের উপর নির্যাতন করত যাদের দেখাশোনা করার মতো কেউ নেই। এরপর ইনহোর প্রাক্তন শিক্ষক প্রফেসর কিং তাকে ডেকে পাঠায়। সেখানে যেতেই সে দেখতে পায় স্কুল কর্তৃপক্ষের উকিলও সেখানে উপস্থিত রয়েছে। তারা তাকে অনেক টাকা এবং তার সাথে সিওল শহরে বড় স্কুলে পার্মানেন্ট শিক্ষকতার চাকরির প্রস্তাব দেয়, আর তার বিনিময়ে এই কেসটাকে তুলে নেওয়ার জন্য বলে। কিন্তু ইনহো সেই প্রস্তাবকে অগ্রাহ্য করে সেখান থেকে চলে আসে। একদিকে তার অসুস্থ মেয়েকে নিয়ে বৃদ্ধ মায়ের দেখাশোনার জন্য এই প্রস্তাব গ্রহণ করাটা খুবই প্রয়োজনীয়। অপরদিকে ওই বাচ্চাদের সাথে ঘটে যাওয়া সেই লোমহর্ষক অপরাধ, আর তার উপর সেই অপরাধীদের সাহায্য করতে থাকা এমন বড় বড় পদের মানুষ। এই সবকিছুই যেন ইনহোর মাথা খারাপ করে দিচ্ছে। আর এই সবকিছুতে রেগে সে গাড়ির কাছে ঘুষি মেরে মেরে তার রাগের বহিঃপ্রকাশ ঘটায়। পরদিন আদালতে ইয়ন্দোর সাক্ষ্য প্রদান রয়েছে। তখনই ইনহোর মা সেখানে আসে এবং তার চাকরি হারানোর জন্য তাকে কথা শোনাতে থাকে। তাকে বলে বাচ্চারা কি তার নিজের মেয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? ইনহো বলে মা, সেদিন আমি সেখানেই ছিলাম যখন তার সাথে এমন অন্যায় হয়েছে। আমি কিছুই করতে পারিনি সেদিন। যদি আজ আমি এই মেয়েদের হাত ছেড়ে দেই তাহলে নিজের মেয়ের কাছেও কোনোদিনও একজন আদর্শ বাবা হতে পারবো না আমি। এরপর আদালতে বিচার শুরু হয়। যেহেতু ইয়ন্দোকে শুধুমাত্র প্রিন্সিপাল নির্যাতন করেছে তাই তাকে বলা হয় যমজ 2 ভাইয়ের মধ্যে আসল অপরাধীকে শনাক্ত করতে। বিচারকের অনুমতি নিয়ে ইয়ন্দো তাদের সামনে যায় এবং ইশারায় সেই কথা বলে যা সেদিন প্রিন্সিপাল তাকে বলেছিল। এভাবেই সে প্রিন্সিপালকে শনাক্ত করে। বিচারক জিজ্ঞাসা করে এই যমজ 2 ভাইয়ের মধ্যে সে কি করে শনাক্ত করতে পারলো। তখন ইয়ন্দো জানায় ওই রাতে ইউরিকে নির্যাতন করার সময় প্রিন্সিপাল তাকে দেখে ফেলে, আর তাকে ইশারায় বলেছিল যদি সে এইসব কথা কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলবে। আর এই কথা বললে চিপলির এক্সপ্রেশনের কোনো পরিবর্তন না হলেও প্রিন্সিপালের হয়েছে। আদালত
আদালতে থাকা সবাই তার এই বুদ্ধি দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর স্কুল পক্ষের উকিল তাকে জিজ্ঞেস করে যেদিন ইউরিকে প্রিন্সিপাল হয়রানি করেছিল সেদিন সে ইউরিকে খুঁজতে প্রিন্সিপালের অফিসে কেন গেছিল। তখন ইউন্দো জানায়, আমি তখন হালকা গানের শব্দ শুনেছিলাম। উকিল সঙ্গে সঙ্গে এই কথাটি ধরে নিয়ে মামলাটি খারিজ করতে চায়, কারণ ইউন্দো একজন বধির মেয়ে, তাহলে সে গান শুনলো কিভাবে। তবে ইউন্দো আবারও জোর দিয়ে বলে, আমি সত্যিই গানের শব্দ শুনেছিলাম। এরপর আদালতে গান চালিয়ে তার প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়, আর এতেই ইউন্দো প্রমাণ করে দেয় যে হ্যাঁ, সে গানের মৃদু শব্দ শুনতে পারে। এতে সবাই খুশি হয়ে যায়, আর আজকের ট্রায়াল দেখে ইনহোর মা বুঝে যায় তার ছেলে যা করছে সেটা খুবই মহৎ কাজ। যাওয়ার আগে বাচ্চাদের জন্য খাবার কিনে দিয়ে ইনহোর মা বলে, এমন নিষ্পাপ শিশুদের সাথে তারা এমনটা কি করে করতে পারে। তবে ইউন্দোদের আজকের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হোস্টেল ইনচার্জ মিনসুর গ্র্যান্ডমাদারের সাথে সেটেলমেন্ট করে নিয়েছে। দারিদ্রতা মানুষের জন্য যে কত বড় অভিশাপ তা হোস্টেল ইনচার্জ এখানে প্রমাণ করে দেয়। অন্যদিকে মিনসুও চায় ইউন্দোর মতো ভালো করে আদালতে সাক্ষ্য দিতে, তারই প্র্যাকটিস করছে সে। তবে ইউনহো বলে তার সাক্ষ্য প্রদান বাতিল হয়ে গেছে, কারণ তার গ্র্যান্ডমা তাদের ক্ষমা করে দিয়েছে। এটা শুনে মিনসু ভেঙে পড়ে। সে বলতে থাকে সে তার ভাইয়ের কষ্ট দেখেছে, ভাইকে হারিয়ে নিজে কষ্ট সহ্য করেছে, তাহলে তার গ্র্যান্ডমা ক্ষমা করার কে? সে তো অপরাধীদের ক্ষমা করেনি। ইনহো তাকে কিভাবে বোঝাবে বুঝতে না পেরে তাই তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। মাঝরাতে ইউন্দো ইউনহোকে বলে, প্রিন্সিপাল যখন তাকে রুমে নিয়ে টিভির সামনে গেছিল সে নিশ্চিত নয়, তবে হয়তো টিভিতে প্রিন্সিপাল নিজেই ছিল। এটা শুনেই সে ইউজিনকে নিয়ে প্রিন্সিপালের অফিসে আসে, আর সেখানে সিসিটিভি ক্যামেরা দেখে সেই ক্যামেরা সহ ক্যাসেটটা নিয়ে যায়, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রিন্সিপাল কিভাবে হিংস্র পশুর মতো নিষ্পাপ ইউরির উপর নির্যাতন করেছে। তারা ওই ক্যামেরা নিয়ে উকিলকে দেয়। উকিল জানায় ইউরির পরিবার যদিও সেটেলমেন্ট করে নিয়েছে, তবে এই প্রমাণটা বিচারককে দেখালে আসামিদের অনেক বড় শাস্তি হবে। আজ আদালতে রায় জানানোর দিন, তবে আদালতের রায় খুব অদ্ভুত রকমের শোনানো হয়। আদালতের বিচার অনুযায়ী শিক্ষক পার্কের 8 মাসের জেল এবং প্রিন্সিপাল ও তার যমজ ভাইয়ের 6 মাসের জেল হয়, যা শুনে আদালতের সবাই অস্থির হয়ে পড়ে। আর ইনহো অবাক চোখে দেখতে থাকে তার দেশের আইন ব্যবস্থা। সে বুঝতে পারে তাদের উকিলও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সে ওই ভিডিওটা জমাই করেনি। ইনহো করুণ চোখে আজ তার দেশের আইন ব্যবস্থাকে দেখছে, যে আইন ব্যবস্থা বিত্তবানদের ক্ষমতা এবং টাকার কাছে হেরে গিয়েছে, ঠিক যেন আমাদের দেশের আইন ব্যবস্থার মতো। এরপর দেখানো হয় কুয়াশা ঘেরা সেই মুজিন শহরকে, যেখানে আজও সবকিছু আগের মতোই রয়েছে, যেখানে মিনসুর গ্র্যান্ডমা নিশ্চিতভাবে বাড়ির কাজ করছে। সেই গার্ড আজও নির্দ্বিধায় স্কুলে গার্ডের কাজ করছে, আর প্রিন্সিপালরা সেই উকিলের সাথে মেতে উঠেছে এক অশালীন মদ্যপানের আসরে, যেখানে উকিল জানায় বিচারকের কাছে সে তার প্রাক্তন বিচারক হওয়ার সুবিধা পেয়েছে, আর বাচ্চাদের উকিলকে সে টাকার বিনিময়ে কিনে নিয়েছে। এদিকে ইনহো তার ব্যর্থতা নিয়ে বাচ্চাদের সাথে দেখা করে না। বাচ্চাদের দায়িত্ব ইউজিনের হিউম্যান রাইটস সেন্টারে দিয়ে এত বড় ব্যর্থতা নিয়ে সে সিওল শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ইউজিন এসে জানতে পারে মিনসু তার প্রতিশোধ নিতে পার্ককে মারতে বেরিয়েছে। সে সাথে সাথে ইউনহোকে কল করে, আর এরপর তারা দুজনেই রওনা দেয় পার্কের বাড়ির দিকে। এদিকে মিনসু পার্ককে দেখে তার পেটে ছুরি মেরে দেয়, তবে এতে পার্ক তাকে বেধড়ক মারতে থাকে। আর মিনসু এত মার খেয়েও পার্ককে সেই রেল লাইনে জড়িয়ে ধরে রাখে, আর ট্রেনের ধাক্কায় পার্কের মৃত্যুর সাথে সাথে মিনসুও মৃত্যুবরণ করে নেয়। ইনহো অসহায় হয়ে এই সব কিছু দেখলেও কিছুই করতে পারে না। এরপর তারা অনেক বধির মানুষের সাথে আদালতের সামনে ধর্ণা দেয়। সেই বিচারকের গাড়িতে তাদের প্রতিবাদ জানাতে ডিম ছুঁড়ে মারে, আর পুলিশ সেই মানুষদের তাড়াতে জল কামানের হামলা চালায়। এই সবকিছুর মাঝে ইনহু মিনসুর ছবি বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে বলতে থাকে সে কথা বলতে পারতো না, শুনতেও পারতো না, তার নাম মিনসু, কিন্তু তার এই আর্তনাদ কেউ শোনে না। ইউন্দো এবং ইউরি তার শিক্ষকের এমন অসহায় অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে থাকে, তবে এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। এরপর 1 বছর কেটে গেছে। আজ ক্রিসমাস। ইনহো এখন সিওল শহরেই থাকে। ইউজিন ইনহোকে একটা মেইল পাঠায়, অনেকদিন হলো তোমার সঙ্গে কথা হয়নি। এর মধ্যে অনেক কিছুই ঘটেছে, ভালো খারাপ দুটোই। খারাপ খবর হলো আমাদের মামলাটি আবার শুরু করার আবেদন বাতিল হয়ে গেছে, আর ভালো খবর হলো অনেকেই স্কুল ছেড়ে আসা শিশুদের সাহায্য করতে এগিয়ে এসেছে, আর ইউরিও এখন মানসিক চিকিৎসা পাচ্ছে। আর ইউন্দো কি বলে জানো? সে বড় হয়ে তোমার মতো টিচার হতে চায়, তোমার মতো অসুস্থ বাচ্চাদের সাহায্য করতে চায়। তাদের দেখে এখন আমার একটা কথাই মনে হয়, আমাদের উচিত এই দুনিয়াকে পাল্টানোর লড়াই বন্ধ করে দেওয়া, বরং সে লড়াই করা যাতে এই দুনিয়া আমাদের বদলে দিতে না পারে। আমাদের হৃদয়ে যে একটুখানি ভালো মানুষ এখনো বেঁচে আছে তাকে রক্ষা করাই হোক আমাদের আসল সংগ্রাম। আর এই গভীর ভাবনার মধ্য দিয়ে আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।